ম্যাডাম, আপনার নাভিটা অনেক সুন্দর। কি বলছো এইসব তানভীর? আমি তোমার শিক্ষক। সেখানেই তো ফেঁসে গেছি ম্যাডাম। আপনাকে দেখলে আমার বুকের মধ্যে কেমন জানি করে। তানভীর, দুষ্টুমি বাদ না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি সত্যি বলছি ম্যাডাম, আপনার নাভির ওখানে যে তিল আছে, ওয়াও! দেখলেই আমার পুরো শরীর কেমন জানি করে ওঠে। তোমার বলা শেষ হয়েছে? এবার দুষ্টুমি বাদ দিয়ে পড়তে বসো। সব সময় শুধু দুষ্টুমি। ম্যাডাম আমার কথায় কান্না দিয়ে পড়াশোনা করতে বলছে, এদিকে আমি তো ম্যাডামের প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছি। স্কুল জীবনে একটা মেয়েকে দেখে ক্রাশ খেয়েছিলাম, পরে সেটা বাস বানিয়ে আমার পেছনে দিয়ে দিয়েছিল। তারপর অনেক মেয়েকে ভালো লেগেছিল, কিন্তু সেটা বেশি সময় হয়ে থাকেনি। এখন কলেজ জীবনে এসে ম্যাডামের প্রেমে পড়ে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাপের টাকা নষ্ট করার নামই ব্যাচেলার জীবন। অনেক কষ্টে 3 বন্ধু মিলে একটা ব্যাচেলার রুম ঠিক করলাম। বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, একটু সাবধানে থাকছি, তার মধ্যে সাগর লাইন মারার চেষ্টা করছে। কলেজের শেষের বেঞ্চের ছেলেটাও এখন ম্যাডামের প্রেমে সামনে বেঞ্চে বসে হাঁ করে তাকিয়ে থাকে সামনের দিকে। আহ, কি সুন্দর দেখতে! একদিন রাস্তা দিয়ে হাতে সিগারেট নিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছি, হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আহ, রাস্তাটা তোর বাপের নাকি? যেখানে ইচ্ছা সেখানে দিয়ে তুলে দিচ্ছিস। গাড়ি থেকে একটা মেয়ে নেমে এসে আমাকে বলল, সরি সরি, আমি সত্যি দেখতে পাইনি। কিসের সরি? গাড়ি দেখে চালাতে পারিস না? আপনি এত অভদ্রের মতো কথা বলছেন কেন? বললাম তো দেখতে পাইনি। মেয়ে বলে ছেড়ে দিলাম। আহ! খুব লেগেছে তাই না? কোথায় যাবেন আপনি? সামনে আমার বাসা। আমিও সেদিকে যাচ্ছি। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। লাগবে না, ধন্যবাদ। আরে আসুন না, আপনার এত বড় ক্ষতি করলাম, এইটুকু তো করতেই পারি। মেয়েটার অনেক অনুরোধে গাড়িতে উঠে বসলাম। রাগ কিছুটা কমেছে। মাথা একটু বাঁকা করে মেয়েটার দিকে তাকিয়ে দেখি অনেকটা সুন্দর দেখাচ্ছে তাকে। তবে মেয়েটার মনে ভয়ের ছাপ স্পষ্ট দেখলাম। হাতের দিকে তাকিয়ে দেখি রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আপনার তো অনেক চোট লেগেছে। চলুন আগে হসপিটালে যেতে হবে। খুব বেশি একটা লাগেনি, এমনি ঠিক হয়ে যাবে। বললেই হলো। আগে হসপিটালে যাব, তারপর আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসব। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। আমি কি একবারও বলেছি আপনাকে টাকা দিতে হবে? বলেননি, কিন্তু পরে যদি হসপিটালের বিলটা আমাকে দিতে হয়, তাই আগে থেকেই বললাম। সমস্যা নেই, আপনি চলুন। আমি পকেট থেকে একটা সিগারেট বের করতেই মেয়েটি বলল, প্লিজ গাড়ির ভিতরে সিগারেট খাবেন না। আমি মেয়েটার দিকে তাকিয়ে সিগারেটটা ফেলে দিলাম। গাড়ি একটা হসপিটালের সামনে এসে দাঁড়ালো। ব্যান্ডেজ লাগিয়ে বসে আছি। হঠাৎ একটা নার্স এত বড় একটা সুই নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। দেখেই তো আমার পুরো শরীর ভয়ে ঘামতে শুরু করলো। আহ, আমি এসব দিব না। না বললে হবে না। আপনার অসুস্থতার জন্য এই ওষুধটা দিতে হবে। আমি একদম ঠিক আছি, এসব লাগবে না। মেয়েটি পাশে থেকে বলল, আপনি ভয় পাচ্ছেন নাকি? কিচ্ছু হবে না, আপনি ঔষধটা দিতে দেন। আমাকে কোনো সুই দিতে হবে না, ব্যান্ডেজ করেছি, হয়ে গেছে, এবার চলুন। ম্যাম, আপনার পেশেন্টকে বুঝিয়ে বলুন এই মেডিসিনটা দেওয়া খুব জরুরি। আচ্ছা, ওইটা আমাকে দিন, আমি দেখছি। কিন্তু আপনি কি পারবেন? হ্যাঁ, দিন আমাকে। নার্স মেয়েটিকে সুইটা দিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, একদম ভয় নেই, আপনি বুঝতে পারবেন না। আপনি ডাক্তার নাকি? এবার চুপ করে বসুন তো। এইটা না দিলে হয় না? না, দিতেই হবে। দেখি হাতটা এদিকে দেন তো। আমি হাতটা বের করে দিলাম। মেয়েটা বলল, ওইদিকে তাকিয়ে থাকেন। আমি অন্যদিকে তাকিয়েছিলাম। অবাক করার বিষয় হলো আমি কিছু বুঝতেই পারলাম না। মেয়েটি বলল, ব্যথা পেয়েছেন? না, কিছু বুঝতেই পারিনি। চলুন এবার যাওয়া যাক। আর যেই ঔষধগুলো ডাক্তার দিয়েছে ঠিকমতো খাবেন। হুম। গাড়ি দিয়ে আমাকে বাসায় পৌঁছে দিয়ে মেয়েটি চলে যাওয়ার সময় বলল, ঔষধগুলো ঠিকমতো খাবেন। হুম। আমি বাসায় পৌঁছে দেখি শামীম আর সাগর ফোনে গেম খেলায় ব্যস্ত।
আমার হাতে ব্যান্ডেজ দেখে সাগর জিজ্ঞেস করলো, তোর হাতে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছিলাম রে। কেমন করে হলো? রাস্তা দিয়ে আসার সময় একটা মেয়ে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিল। মেয়েটা দেখতে কেমন ছিল রে? আমি মরতে বসেছিলাম, আর তুই মেয়ের কথা জিজ্ঞেস করছিস? আগে শুনতে হবে মেয়েটা দেখতে কেমন ছিল, তারপর বলছি মরতে চেয়েছিল নাকি অন্য কিছু। অনেক সুন্দর ছিল রে। আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। আরে তুই তো পুরাই ফিদা হয়ে গেছিস ভাই। নাম্বার এনেছিস? নাম্বার চাইব কই থেকে? প্রথমে তো মেয়েটা অনেক ভয় পেয়েছিল, তারপর হসপিটাল নিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিল। সাগর আর শামীমকে পুরো ঘটনা খুলে বললাম। কিছুদিন পরে টেস্ট পরীক্ষা, তাই প্রস্তুতি নেওয়ার জন্য আর কলেজে ক্লাস মিস করলাম না। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যান্ডেজ হাতেই কলেজে পৌঁছে গেলাম। শেষের বেঞ্চে বসে দুষ্টুমি করা ছাড়া আর কোনো কাজ নেই আমাদের। হঠাৎ প্রিন্সিপাল ক্লাসে ঢুকতেই সকল স্টুডেন্ট দাঁড়িয়ে সালাম জানালো। আমার বারবার দাঁড়াতে কষ্ট হয় বলে চুপ করে পিছনে বসে আছি। হঠাৎ সেই মেয়েকে দেখে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। প্রিন্সিপাল স্যার আমাদের সাথে পরিচয় করে দিলেন, তিনি কলেজের নতুন প্রফেসর। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পরে ম্যাডাম নিজের পরিচয় দিল। আমাদের পরিচয় চাইতে গিয়ে ম্যাডামের চোখ আমার দিকে পড়তেই কথা বলা বন্ধ করে দিয়ে তাকিয়ে আছে। আমি একবার ম্যাডামের দিকে তাকিয়ে দেখছি, আবার নিজের হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে দেখছি। একটু পরে সাগর আমাকে বলল, কালকে থেকে আর পিছনে বসবো না, এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কালকে যে গাড়িটার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা এই ম্যাডাম ছিল রে। দূর, এখন মজা করিস না তো, ম্যাডামকে একটু দেখতে দে। আমি সত্যি বলছি ভাই। তার মানে এটাই সেই সুন্দরী ম্যাডাম? হুম। ভুলে যা ভাই, তোর মনের আশা আর পূরণ হলো না। আমি এত সহজে পিছু ছাড়ব না। ম্যাডাম হয়েছে তো কি হয়েছে, ভালোবাসতে এসব কিছু বাধা হয় না। উল্টাপাল্টা কিছু করা যাবে না, একদম টিসি ধরিয়ে বের করে দিবে। এত ভয় পাচ্ছিস কেন? আমি তো বিরক্ত করব না, শুধু বলবো আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমার কথাটা বলা শেষ হতেই দেখি দুইজন আমার দুই পাশ থেকে উঠে অন্য বেঞ্চে চলে গেল। কলেজ শেষে বাসায় ফিরতেই দেখি বাড়িওয়ালার নোটিশ, আমাদের খুব শীঘ্রই বাসা ছেড়ে দিতে হবে। তাদের বাসায় আর ব্যাচেলর ছেলেদের থাকতে দিবে না। খুব ভালো করে বুঝতে পারছিলাম এর পেছনে সাগরের হাত রয়েছে। আমি রাগ দেখিয়ে সাগরকে বললাম, এইসব তোর জন্য হয়েছে। বারবার বলেছিলাম বাড়িওয়ালার মেয়ের পিছনে লাইন মারতে যাস না। সে বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকার স্বপ্ন দেখছে। তুই যে ম্যাডামের সাথে লাইন মারছিস, আমি কিছু বলছি? সেটার জন্য আমাকে তো বাসা থেকে বের করে দিবে না। শামীম বলল, তোদের সাথে থেকে আমি শুধু শুধু ফেঁসে যাচ্ছি। একজনের জন্য বাসা থেকে বের করে দিল, এখন অন্যজনের জন্য কলেজ থেকে বের করে দিবে। তোদের মতো থাক, আমি চলে যাচ্ছি আন্টির বাসায়। সাগর বলল, আমিও চলে যাচ্ছি সামনে মাসে। আমি বললাম, চলে যাচ্ছিস মানে? তাহলে আমি কোথায় যাব? আমার তো থাকার মতো কোনো জায়গা নেই। দেখ ভাই, আমরা যাদের কাছে যাব এমনি বেশি হয়ে যাচ্ছি। তুই দেখ কোথাও থাকার ব্যবস্থা করতে পারিস নাকি। কেউ আমাকে নিতে রাজি হলো না। এদিকে সামনে মাসেই বাসা ছেড়ে দিতে বলেছে। সাগর ও শামীম চলে গেল তাদের আত্মীয়দের বাসায়। সেদিন মন খারাপ করে কলেজে না গিয়ে ব্যাগটা নিয়ে রাস্তায় মন খারাপ করে বসে সিগারেট টানছি। হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। লক্ষ্য করলাম আমার সে সুন্দরী ক্রাশ গাড়ি থেকে নামছে। তাকে দেখেই সিগারেটটা মাটিতে ফেলে দিলাম। আমাকে এসে জিজ্ঞেস করলো, কলেজে যাওনি কেন? মন ভালো ছিল না। সিগারেট খেলে কি মন ভালো হয়ে যাবে? কোনো কিছুতেই আর মন ভালো হবে না। কি হয়েছে বলবা তো? আর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছো, কোথাও যাবে নাকি? বাসা থেকে বের করে দিয়েছে, যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই দাঁড়িয়ে আছি। যাওয়ার মতো জায়গা নেই মানে? অন্য কোথায় বাসা খুঁজতে পারলে না? অনেক খুঁজেছি, কিন্তু কোনো বাড়িওয়ালা ব্যাচেলর ছেলেদের বাসা ভাড়া দিতে চায় না। আচ্ছা, তুমি আমার সাথে আসো। কোথায় যাব? কোথায় যাবে সেটা পরে দেখবে, আগে গাড়িতে উঠে বসো। কিন্তু কোথায় নিয়ে যাবেন?
তোমাকে বসতে বলছি, এত কথা বলো কেন? ম্যাডামের কথায় গাড়িতে বসলাম। একটা বাসার সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে আমাকে নামতে বলল। এটা কোথায় নিয়ে আসলেন? ভিতরে গেলেই বুঝতে পারবে। এটা আপনার বাসা? হ্যাঁ। ওয়াও, অনেক সুন্দর। আর কে কে থাকেন? আমি একা থাকি, আর জমিলা আন্টি এসে শুধু রান্না করে দিয়ে যায়। আপনার বিয়ে হয়নি? এখনো মনের মতো কাউকে পাইনি। আপনার মা বাবা কোথায় থাকে? তারা ছোট ভাইকে নিয়ে আমেরিকা থাকে, কিন্তু আমার দেশের বাইরে থাকতে একদম ভালো লাগে না, তাই দেশের মাটিতে থেকে কলেজ শিক্ষকের দায়িত্ব নিয়েছে। কিন্তু আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আজকে থেকে তুমি এখানেই থাকবে। এসব কি বলছেন? এটা আমেরিকা না, বাংলাদেশ। এখানে একটা ছেলে আর একটা মেয়ে এক জায়গায় থাকলে মানুষ কি বলবে? কেউ কিচ্ছু বলবে না। আর তুমি এত চিন্তা করছো কেন? না ম্যাডাম, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। আমি চলে যাচ্ছি। তাহলে কি রাস্তায় থাকবে নাকি? ও, বুঝতে পারছি। তার মানে আপনি আমাকে করুণা করছেন? সাবধানে কথা বলো তানভীর। তুমি আমার স্টুডেন্ট, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে। আজকে তুমি এখানেই থাকবে। কিন্তু কোনো কিন্তু না। ওই রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসো। আমি ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে খেতে আসলাম। ম্যাডাম নিজের হাতে আমাকে খেতে দিচ্ছে। শাড়িতে তাকে অসাধারণ সুন্দর লাগছে। খেতে খেতে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি সব সময় পেছনের বেঞ্চে বসো নাকি? হুম, কিন্তু আপনি কলেজে আসার পর থেকে আর পেছনে বসতে ভালো লাগে না। কেন? সেটা তো জানি না, তবে আপনাকে সবসময় দেখতে ইচ্ছে করে। তার মানে সামনে বসার কারণ আমি, পড়াশোনা না। আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। কোন সাবজেক্টগুলো তোমার বুঝতে সমস্যা হয়? কোনো সাবজেক্ট আমার পড়তে ভালো লাগে না। এইসব বললে তো হবে না। টাকা নষ্ট করে শুধু কলেজে যাওয়া আসা করলে হবে নাকি? আমার ইচ্ছে না করলে কি করব বলেন? কালকে থেকে তুমি রোজ আমার কাছে পড়তে আসবে। কখন? কলেজের পরে যে বাকি সময়টুকু থাকে, তোমার যখন ইচ্ছে হবে আমার কাছে চলে আসবে। ওকে। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বে, কেমন? আমার একটু বাইরে যেতে হবে। সিগারেট খাওয়ার জন্য বুঝি? হুম। কালকে থেকে সিগারেট নিয়ে আসবে। বাসায় বারান্দা আছে, সেখানে খাবে। রাতে বাইরে ঘোরাফেরা করতে হবে না। হুম, তবে আজকে একটু যেতে হবে। কাছে একটা সিগারেট নেই। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। একটু পরে এসে পড়ব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য বাসার নিচে দাঁড়িয়ে আছি। ম্যাডাম এসে আমাকে বলল, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে বসো। না, আপনি গাড়ি নিয়ে যান, আমি একটা রিক্সা নিয়ে যাচ্ছি। রিক্সা নিয়ে যাচ্ছি মানে? গাড়িতে বসো, একসাথে কলেজে যাব। কিন্তু মানুষ দেখলে কি বলবে? কেউ কিচ্ছু বলবে না। একজন শিক্ষকের গাড়িতে কি স্টুডেন্ট বসতে পারে না নাকি? পারে, কিন্তু কোনো কিন্তু না। তুমি উঠে বসো, কলেজের সময় হয়ে যাচ্ছে। গাড়িতে উঠে বসলাম। ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলো, তোমার বাড়িতে কে কে আছে? বাবা, মা আর ছোট বোন। আমার বাড়িতে থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে? না। তুমি যতদিন খুশি আমার বাড়িতে থাকতে পারো। হুম, কিন্তু আপনি আমার জন্য এসব করছেন কেন? কিছুই করছি না, শুধু তোমার বিপদে সাহায্য করছি। কলেজে পৌঁছে ম্যাডামের গাড়ি থেকে নামার সময় দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সোজা ক্লাসরুমে গিয়ে বসতেই সাগর জিজ্ঞেস করলো, কি ভাই, একই গাড়িতে? ব্যাপার কি? তোরা যা ভাবছিস কিছুই না। ম্যাডাম অনেকটা ভালো মনের মানুষ। সেটা তো বটেই, গাড়ি দিয়ে কলেজে নিয়ে আসলো। শুধু কলেজে না, তার বাসায় থাকতেও দিয়েছে। বলিস কি ভাই? হ্যাঁ, যা শুনেছিস সেটাই সত্যি। কলেজের ক্লাস শেষ করে আবারও ম্যাডামের গাড়ি করে বাসায় ফিরলাম। রাতে খাওয়া শেষ করে ম্যাডামের কাছে পড়তে যাব। দরজায় দাঁড়িয়ে ঠকঠক শব্দ করছি। ভিতর থেকে ম্যাডাম বলে উঠল, কে? ম্যাডাম, আমি আপনার কাছে পড়ার জন্য এসেছি।
একটু দাঁড়াও, আমি চেঞ্জ করছি। হুম। হয়ে গেছে, আসো। আমি ভেতরে গিয়ে ম্যাডামের দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারছি না। একটা নাইট ড্রেস পরে আমার সামনে আসলো, মনে হচ্ছে পরে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি হাঁ করে তাকিয়ে তার সৌন্দর্য উপভোগ করছি। ম্যাডাম বলল, কি দেখছো অমন করে? আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। এখন বলো, কোন সাবজেক্ট পড়তে এসেছো? আপনি যা পড়াবেন আমি সেটাই পড়ব ম্যাডাম। আমাকে দেখা শেষ হয়েছে? না, সারা জীবন দেখলেও এই দেখা শেষ হবে না। আচ্ছা, তাহলে দেখতে থাকো, পড়তে হবে না। আচ্ছা। ম্যাডাম একটু রাগের কণ্ঠস্বরে বলল, কি হচ্ছে এইসব তানভীর? চুপ করে পড়তে বসো, অনেক হয়েছে। আমি ভাবনা থেকে বেরিয়ে আসলাম। বই সামনে নিয়ে বসে আছি আর ম্যাডাম আমার পাশে বসে থেকে বুঝিয়ে দিচ্ছে। ম্যাডামের শরীরের পারফিউমের ঘ্রাণে আমাকে হারিয়ে নিচ্ছে গভীর ভাবনায়। অনেকক্ষণ পরে বলল, তানভীর, এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আবার কালকে আসবে। আচ্ছা। বইটা হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট খেলাম। বিছানায় শুয়ে ভাবছি কখন কালকে বিকাল হবে। রাতটা কেন তাড়াতাড়ি কাটছে না। তার ঘ্রাণ নেওয়ার জন্য আমার মনটা ছটফট করছে। প্রতিদিন নিয়মিত কলেজ করছি আর ম্যাডামের রুমে পড়তে আসি। কিছুদিন পরে ম্যাডামের ডাকে রুম থেকে বেরিয়ে আসলাম। তানভীর, এই তানভীর, কই তুমি? এই তো, বলুন। ভিতরে আসো তো একটু। হ্যাঁ, বলুন। তানভীর, আমার ব্লাউজের চেইনটা লাগাতে পারছি না, একটু লাগিয়ে দাও তো। আমি? হ্যাঁ, তাছাড়া আর কেউ আছে এখানে? না। নাও, লাগিয়ে দাও। আমি ব্লাউজে চেনটা লাগিয়ে দিলাম। ম্যাডামের চুলের ঘ্রাণে আমি হারিয়ে ফেলেছি নিজেকে। একটু পরে বললাম, ম্যাডাম, আমি আজকে চলে যাব। কেন? এখানে থেকে আমি রোজ শাস্তি ভোগ করছি। শাস্তি? কি বলছো এইসব? হ্যাঁ ম্যাডাম, আমি সত্যি বলছি। যেদিন প্রথম দেখা হয় সেদিন আপনাকে ভালো লাগে। এখন আপনার পাশে থেকে বারবার একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, কিন্তু সাহস নেই বলে বলতেও পারি না। বারবার যন্ত্রণা পেতে হচ্ছে আমাকে। আমি তোমাকে একবারও না বলেছি? ইয়ে মানে, কি বলছেন? আরে বোকা, এত যখন ইচ্ছে, ছুঁয়ে দেখলেই তো হয়। তার মানে আপনি রাজি? তবে বিয়ের আগে না, আমাকে আগে বিয়ে করতে হবে। আপনার মা বাবা? তারাই আমাকে দেশে পাঠিয়েছে একজন ভালো ছেলে দেখে বিয়ে করার জন্য। সত্যি? ম্যাডাম আমাকে টান দিয়ে কাছে নিয়ে বলল, সত্যি সত্যি সত্যি। অবশেষে সুন্দরী ম্যাডামকে বিয়ে করলাম। পুরো গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।